হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই জানো আজকে ঠিক সকাল 11টায় পার্লামেন্টে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি উনি কিন্তু ইউনিয়ন বাজেট ফর দ্য ইয়ার 2025-26 উনি কিন্তু পেশ করেছেন ওনার বাজেট স্পিচ, যেখানে বিভিন্ন নতুন স্কিম ও গভর্নমেন্টের কি কি আপকামিং প্রকল্প আছে বা ইনিশিয়েটিভস আছে, ওনারা কি কি ভাবছেন, কি কি করবে এই এক বছর ওনারা ভাবছেন, সেগুলোর ব্যাপারে কিন্তু উল্লেখ করা হয়েছে, সেগুলোর ব্যাপারে টাকা ধরা হয়েছে। এগুলো আজকে যেগুলো পেশ করা হয়েছে সেটা হচ্ছে বিই মানে বাজেট এস্টিমেট, যে আমরা একটা অ্যাপ্রক্সিমেট এগুলো করব, এগুলোর হিসেবে আমাদের এগুলো প্ল্যান আছে, এগুলোর হিসেবে কতটুকু টাকা ধরা দরকার বিভিন্ন হেড অফ অ্যাকাউন্টে, ওইগুলো আমরা ধরেছি। ঠিক আছে, সো এইবার তোমরা হচ্ছে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার যেই চাকরি প্রত্যাশী, তোমাদের জন্য আমরা এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে আজকের এই বাজেট স্পিচ থেকে আপকামিং নতুন স্কিম আর ইনিশিয়েটিভ কি কি আসতে পারে তোমাদের ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায় বা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সবগুলো আমরা ইন শর্ট এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে তোমরা অনেকেই কনফিউজড আছো যে এই যে 12 লাখের যেই ট্যাক্স স্ল্যাবটা, মানে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 12 লাখ পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স স্ল্যাব নেই, মানে কোনো ট্যাক্স নেই। আবার আরেকটা জিনিস হচ্ছে 12 লাখ পর্যন্ত 4 লাখ এন্ড অ্যাভাব থেকে 3টে ট্যাক্স স্ল্যাব এখানে দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, একবার বলা হয়েছে 12 লাখ পর্যন্ত ইনকাম হলে কোনো ট্যাক্স নেই, আবার 4 লাখ থেকে 12 লাখের ইনকামে দেখা যাচ্ছে 3টে ট্যাক্সের রেট আছে। সো এগুলো কি, এই টোটাল জিনিসটা আমরা ইজি ওয়েতে তোমাদের এখানে বুঝিয়ে দেবো যে নিউ ট্যাক্স রেজিম যেটা আজকে অ্যানাউন্স হয়েছে ইন দ্য ইউনিয়ন বাজেট সেটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, আর তাছাড়া রিসেন্টলি তোমরা জানো ফিনান্স কমিশন 16th ফিনান্স কমিশন যে টিম মেম্বার্স লেড বাই শ্রী অরবিন্দ পানাগাড়িয়া, ওনারা কিন্তু 29 জানুয়ারি থেকে কিন্তু ত্রিপুরাতে আছেন। ওনারা আজকে পর্যন্ত ওনাদের ট্যুর, ওনারা কিন্তু অনেক জায়গা ওনারা ট্যুর করেছেন লাস্ট ফেজে। তাছাড়া এডিসির প্রতিনিধিদের সাথে, মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র আছেন বা মিউনিসিপাল কমিশনার আছেন ওনাদের সাথে মিটিং করেছেন, স্টেট গভর্নমেন্টের সাথে মিটিং করে সবার থেকে কি কি ডিমান্ডস ইনক্লুডিং অপোজিশন লিডার্স ওনাদের সাথে মিট করে কি কি ডিমান্ডস আছে সবগুলো নোট করে ওনারা কিন্তু নিয়ে গেছেন। বেসিক্যালি দিস ইজ অ্যান অ্যাডভাইজারি কমিটি, ওনারা ওনাদের রিপোর্ট দেবে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট তারপর বিবেচনা করবে ওখান থেকে কি কিছু মডিফাই হবে নাকি কিছু রাখা হবে, বিবেচনা করে ওনারা অ্যাকর্ডিংলি 8th পে কমিশন যেটা গভর্নমেন্টের প্ল্যান আছে, যেটা অলরেডি পার্লামেন্টে অ্যানাউন্স হয়ে গেছে, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ইউনিয়ন ক্যাবিনেটে, সেটার মানে রূপরেখাও সেটার মধ্যে থাকবে। তাছাড়া ত্রিপুরাতে 8th পে কমিশন আনার জন্য নাকি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি এই 16th ফিনান্স কমিশনের মেম্বারদের কাছে ডিমান্ড করেছেন ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে, তাছাড়া এডিসি ডাইরেক্ট ফান্ডিং নিয়ে কি কি আপডেটস আছে, ত্রিপুরা থেকে কি কি চাওয়া হয়েছে এই পে কমিশনের মেম্বারদের কাছ থেকে to be included in their report which will be submitted by 31st October 2025, এগুলো আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, ওভারঅল এ সুপার ইম্পর্টেন্ট ভিডিও, সমস্ত লেটেস্ট আপডেটস এই ভিডিওতে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জানার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি রেগুলার আপডেটস লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এডুকেশনাল আপডেট সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে টাইম অন টাইম 100% জেনুইন অন দ্য রাইট টাইম তোমাদের লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজারেরও নোট আমরা বানিয়ে নিয়েছি কমপ্লিট সিলেবাস ওয়াইজ। তাছাড়া সিনিয়র কম্পিউটার যে অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে ওটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের কুক এলডিসি পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএস এলডিসি কুক পরীক্ষা, এসএসসি জিডি সিএসএসএলএম টেস্ট স্টেনোগ্রাফার আরআরবি এনটিপিসি স্টেনো লোকপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম জেআরবিটি 2 আরপিএফ কনস্টেবল এসআই তহসিলদার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল,
শিওর শর্ট কমন পড়বে, এই রকম সবগুলো আপকামিং চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে, প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। একদম ভালো করে শুনবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভিডিওটা শেষ করার চেষ্টা করব, বেশি লম্বা আমরা করব না। ঠিক আছে, দেখো আজকে এই ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা মানে যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে। এখানে কি লেখা আছে দেখো, আজকে সকাল 11টায় পার্লামেন্টে যখন বাজেটটা পেশ করেছেন, বাজেট স্পিচটা যখন দিয়েছেন আমাদের ইউনিয়ন যেই ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন, তারপরে কিন্তু একটা জিনিস বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে গেছে, দিস ইজ এ গেম চেঞ্জার বাজেট ইন টার্মস অফ ইনকাম ট্যাক্স। কেন? কারণ এটা বলা হয়েছে যে 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম আন্ডার দ্য নিউ ট্যাক্স রেজিম, আজকের অ্যানাউন্সমেন্টের পর মানে মাসে 1 লাখ টাকা করে ইনকাম হলেও এদের কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, তাছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে ফর স্যালারিড এমপ্লয়িজ, মানে যারা স্যালারি পায়, মাসে মাসে যারা বেতন পায়, এদের জন্য 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, মানে ছাড় আছে গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, তারপর আবার এখানে একটা টেবিল ভাইরাল হয়েছে যেখানে দেখাচ্ছে 4 থেকে 8 লাখ টাকা ইনকাম হলে 5%, 8 থেকে 12 লাখ টাকা হলে 10%, 12 থেকে 16 লাখ টাকা হলে 15%, 0 to 4 হলে নীল, 16 to 20 লাখ ইনকাম হলে 20%। তো এটা যদি বলা হয় যে 12 লাখ টাকা ইনকাম হলে বছরে, মানে মাসে 1 লাখ টাকা করে ইনকাম হলে যদি লেখা থাকে সবখানে যে জিরো ইনকাম ট্যাক্স, তাহলে এটা কি যে 4 থেকে 8 লাখ টাকা হলে 5%, 8 থেকে 12 লাখ টাকা হলে 10%। সো এগুলো আমরা এখানে বুঝবো। ঠিক আছে, কি লিখেছে দেখো, এই বাজেটের একটা ওয়ান অফ দ্য গেম চেঞ্জিং থিংস ইজ দিস ইনকাম ট্যাক্স। যেই রিল্যাক্সেশনটা দিয়েছে স্পেসিফিক্যালি সবখানে বলছে যে মিডল ক্লাস মানুষের জন্য এটা একটা খুব, মানে সবাই কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কারণ সামনে যদি 8th পে কমিশন যদি ইমপ্লিমেন্ট করে দেয়, তাহলে এমন দেখা যাবে একজন নিচু স্তরের কর্মীরাও কিন্তু ট্যাক্সে পড়ে যাবে, যদি ট্যাক্সের যেই লিমিটটা ওটা যদি এই গভর্নমেন্ট যদি এই বাজেটে না বাড়াতো। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, নীল ট্যাক্স স্ল্যাব আপ টু ₹12 lakhs, 12.75 lakhs ফর স্যালারি ট্যাক্স পেয়ার্স উইথ স্ট্যান্ডার্ড ডিডাকশন অফ ₹75,000। মানে কি, মানে 12.75 lakhs মানে 12,75,000 টাকা পর্যন্ত ইনকাম হলে যারা স্যালারিড এমপ্লয়িজ, মাসে মাসে যারা স্যালারি, সরকারি কর্মচারী যারা স্যালারি পায় বা প্রাইভেট কর্মচারী যারা স্যালারি পায় মাসে মাসে, ওদের যদি বছর শেষে যদি 12,75,000 টাকা করেও যদি হয়, তাহলেও পর্যন্ত ওদের কোনো ট্যাক্স দিতে হবে না। যদি 12,75,000 জায়গায় 13 লাখ হয় তাহলেই কিন্তু ওদের ট্যাক্স দিতে হবে। কিন্তু কিভাবে এটা ক্যালকুলেট হবে সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, ফর এক্সাম্পল লেটস সে তোমার ইনকাম, ভালো করে বুঝে রাখবে, তোমার ইনকাম হচ্ছে 13 লাখ টাকা প্রতি বছরে, তুমি পড়ে গেলে ট্যাক্সে। কারণ ওনারা বলেছে কি 12 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। তোমার ডিডাকশন করেও যদি আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি 75,000 আমি নেইও, সেটা ডিডাকশন করেও 13 লাখ মাইনাস 75,000 তোমার হচ্ছে 12,25,000 টাকা, তাও তুমি ট্যাক্সে পড়লে, কারণ দিস ইজ অ্যাবাভ 12,000। ঠিক আছে, এইবার এই 12,25,000 টাকা যে হয়েছে ডিডাকশন করার পরও, তাও কিন্তু তুমি ট্যাক্সে পড়ে গেলে। তুমি যে যখন ট্যাক্সে পড়লে তখন তুমি এই রেটে ট্যাক্স তোমার ক্যালকুলেট হবে যে তুমি কত ট্যাক্স দেবে। এর মানে এই যে 12 লাখ ক্রস করলে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাস হয়ে তাও যদি 12 লাখের বেশি হয়, তাহলেই তুমি এই রেটগুলোতে তোমার ইনকাম ট্যাক্স কত দেবে, তুমি আইটি রিটার্ন তোমরা ফাইল করো না অনেকে, কত দেবে সেটা ক্যালকুলেট হবে। ঠিক আছে, যেমন এখন ট্যাক্স ক্যালকুলেট হবে এই 12,25,000 টাকার উপরে, 12,25,000 টাকার উপরে। ঠিক আছে, এখানে কি বলেছে, 4 লাখ পর্যন্ত ইনকাম হলে 0% ট্যাক্স, দেখে রাখছো নীল লিখেছে। 4 থেকে 8 লাখ হলে 5% ট্যাক্স লিখেছে। ঠিক আছে, মানে তোমার কিন্তু ইনকাম 12,25,000, 4 থেকে 5 লাখের ইনকাম হলে এইবার তুমি এই স্ল্যাবে পড়বে। 12 লাখের কম হলে এই স্ল্যাবে তুমি পড়বে না। বা তোমার যদি 12,75,000 টাকাও ইনকাম হতো, তাহলে ডিডাকশন নিয়ে তুমি কিন্তু সেই 12 লাখের মধ্যেই রইলে, তাহলেও তুমি ট্যাক্সে পড়বে না। ঠিক আছে, তার মানে বেসিক্যালি বলা যায় 1 লাখ ইনকাম হলে তুমি শিওর শর্ট ট্যাক্সে কিন্তু পড়বে না মান্থলি। ঠিক আছে,
ফ্রম এভরি সোর্স ইন হুইচ ইউ আর আর্নিং, ঠিক আছে, সবগুলো কম্বাইন মিলে একটা প্যান কার্ডে একজনের ইনকাম 12 লাখের বেশি যদি এক্সিড হয়, তাহলেই মানে 12,75,000 টাকার উপরে যদি এক্সিড হয় ফর স্যালারিড এমপ্লয়িজ, তাহলেই তোমরা ট্যাক্সে পড়বে, ঠিক আছে। এইবার কি বলেছে, 4 থেকে 8 মানে 8 লাখ টাকা প্রতি বছর ইনকাম হলে 5%। তো এইবার তোমার ক্যালকুলেট হবে 5% অফ ₹4 লাখ, 5% অফ ₹4 লাখ। তোমরা এটা ফলো করো, এই যে 5%, ঠিক আছে, কত হয় ₹20,000, ₹20,000, ঠিক আছে। এইবার নেক্সট কি বলেছে দেখে রাখো, 8 থেকে 12 লাখ টাকা হলে 10%, 8 থেকে 12 লাখ টাকা হলে 10%। তো আবার করো 10% অফ ₹4 লাখ, 10% অফ ₹4 লাখ কত হয় 40,000, ঠিক আছে। এইবার নেক্সট কি বলেছে, 12 লাখ থেকে 12,25,000 পর্যন্ত দিতে হবে 15%, দেখে রাখো এই যে 15%, ঠিক আছে। এইবার 15% অফ 25,000, 15% অফ 25,000 কত হচ্ছে 3,750, 3,750। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এর মানে কি হলো, 40,000 প্লাস 20,000 প্লাস 3,750 কত হলো 63,750 টাকা হবে তোমার ইনকাম ট্যাক্স ফর এ পার্টিকুলার ইয়ার, এক বছরের। প্লাস গভর্নমেন্ট কিন্তু বাজেটে অ্যানাউন্স করে এডুকেশন আর স্বাস্থ্যের জন্য একটা সেজ মানে একটা ট্যাক্স নেওয়া হয় ফ্রম দ্য ট্যাক্স পেয়ার্স, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল ডেভেলপমেন্ট, এডুকেশন সিস্টেম যাতে ডেভেলপ করা যায়, সেটা এখন আছে বর্তমানে 4%। সো 63,750 প্লাস এডুকেশন আর হেলথ সেস তোমার দিতে হবে অ্যাজ ইনকাম ট্যাক্স ফর দ্য পার্টিকুলার ইয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপর আর তোমাদের কোনো প্রবলেম নেই। সো এটাই হচ্ছে বিষয়টা, 12 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, ডিডাকশন আছে যারা স্যালারিড এমপ্লয়িজ। 12,75,000 টাকা পর্যন্ত ইনকাম হলে বছরে তোমাদের কোনো ট্যাক্স থাকবে না, বা আপনাদের কোনো ট্যাক্স থাকবে না। যদি 13 লাখও ইনকাম হয় বা 12,76,000ও ইনকাম হয়, দেন কিন্তু এই স্ল্যাবগুলোতে আপনাদের কিন্তু বা তোমাদের কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। অনেকেই আমাদেরকে আজকে মেসেজ করছিলে এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এই যে নতুন ট্যাক্স রেজিম যেটা আজকে অ্যানাউন্স হয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট যাদের 12 লাখ টাকা পর্যন্ত বছরে ইনকাম, ওনারা 80,000 টাকা পর্যন্ত ট্যাক্সে রিবেট পাবে, ঠিক আছে। আর যাদের আপ টু 18 লাখ পর্যন্ত পার অ্যানাম ইনকাম, ওনারা 70,000 টাকা পর্যন্ত ট্যাক্সে রিবেট পাবে, ঠিক আছে। আর যাদের 25 লাখ টাকা পর্যন্ত বছরে ইনকাম, ওনারা 1.10 লাখ ট্যাক্সে কিন্তু রিবেট পাবে, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু একটা ভালো ক্যালকুলেশন। আপনার যদি কোনো ডাউট থাকে, তোমার যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি ক্যালকুলেশনে যদি কিছু বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে। আপ টু 4 লাখ নো ট্যাক্স, 4 to 8 lakh rupees 5% tax, 8 to 12 lakh rupees 10% tax, 12 to 16 lakh rupees 15% tax। এগুলো তখনই হবে যখন তোমার ইনকাম 12,75,000 টাকার উপরে যাবে ফর স্যালারিড এমপ্লয়িজ, আর নন স্যালারিড এমপ্লয়িজের জন্য 12 লাখের উপরে যাবে, তখনই তোমরা স্ল্যাবে পড়বে। যদি এক্সিড না হয় তাহলে স্ল্যাবে পড়বে না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে আমরা ডেডিকেটেড আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আজকে যেহেতু বাজেটের হাইলাইটস, তার জন্য আমরা ইন শর্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এবার নেক্সট তোমরা সবাই নোট ডাউন করে রাখো, যারা তোমরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটা খাতা নিয়ে রাখো, খাতা কলম নিয়ে বসো। বাজেটে আজকে যা যা অ্যানাউন্স হয়েছে, নতুন স্কিম বা বাজেটের অ্যামাউন্ট, নতুন কি কি পরিকল্পনা আছে ভারত সরকারের, যেগুলো আজকে বাজেটে অ্যানাউন্স হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট, শুধু সেই জায়গাগুলো আমরা দেখবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্টস ফর অল দ্য আপকামিং কম্পিটিটিভ এক্সামস অফ ত্রিপুরা, ঠিক আছে। এখানে বাজেটে উল্লেখ করা হয়েছে যে ভারতের ডেভেলপমেন্টের জন্য সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ফার্স্ট এগ্রিকালচারকে, নেক্সট দেওয়া হয়েছে এমএসএমই কে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সেক্টরকে, ঠিক আছে। আর থার্ড দেওয়া হয়েছে ইনভেস্টমেন্টকে, ঠিক আছে। সো এগুলো এবার কি মানে বলেছে, এগুলো হচ্ছে প্রায়োরিটি, সবচেয়ে বেশি টাকা অ্যালোকেট করা হয়েছে এগ্রিকালচারকে, নেক্সট অ্যালোকেট করা হয়েছে এমএসএমই সেক্টরকে, নেক্সট অ্যালোকেট করা হয়েছে ইনভেস্টমেন্ট সেক্টরকে, ঠিক আছে। এইবার যা যা অ্যানাউন্স হয়েছে সবগুলো আমরা দেখবো না, শুধু পরীক্ষার জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। একটা আছে কি
একটা আছে আরই। আমরা অলরেডি বাজেটের অনেক ভিডিও করেছি যেখানে আমরা এগুলো এক্সপ্লেন করে দিয়েছি। বি মানে হচ্ছে বাজেট এস্টিমেট, আরই মানে হচ্ছে রিভাইসড এস্টিমেট। বিটা মানে বেসিক্যালি বাজেট যখন পেশ করা হয় ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে, তখন কিন্তু দিস ইজ বিই, মানে আমি আন্দাজ করছি যে এতটুকু মানে আমার এক্সপেন্ডিচার হবে, এতটুকু আমার ইনকাম হবে, ঠিক আছে, এতটুকু আমার ইনকাম হবে। আর ইনকাম আর এক্সপেন্ডিচারের মাঝখানে যে ডিফারেন্সটা, ওটাকেই বলা হয় ফিসক্যাল ডেফিসিট। ফিসক্যাল ডেফিসিট, ঠিক আছে, মানে জেনারেলি আমরা কি দেখি, ঘাটতির বাজেট, ডেফিসিট বাজেট। ডেফিসিট মানে হচ্ছে আমার যত ইনকাম হচ্ছে, যত খরচ হচ্ছে, খরচ বেশি ইনকামের তুলনায়, সেটা আমরা এস্টিমেট করছি, ঠিক আছে। এগুলো ধারণা করা হয় যে এতটুকু খরচ হবে। তারপর 6 মাস বা 7 মাস গেলে নভেম্বর বা ডিসেম্বরে রিভাইসড এস্টিমেট করা হয়, তখন যেই যেই জিনিসের জন্য যত টাকা ধরা হলো সেগুলো এখন পর্যন্ত আপাতত কতটুকু খরচ হলো, কোনো হেড অফ অ্যাকাউন্টে কি বা কোনো কিছুর জন্য কি কোনো কিছু এক্সট্রা টাকা লাগবে, তখন সেগুলো দেওয়া হয়, ঠিক আছে। সো পরের বছরের বাজেটটা যখন ক্যালকুলেট হয়, তখন আগের বছরের বিই প্লাস আরই মানে বাজেট এস্টিমেট আর আরই দুটোই কিন্তু দেখা হয়, ঠিক আছে। সো আগের বছরের আরই কত ছিল, 2024-25-এর ₹47.16 লাখ ক্রোর, ঠিক আছে। এইবারের যে বাজেটটা ধরা হয়েছে, যেটা খরচ হবে, সেটা 7.4% বেশি লাস্ট ইয়ারের থেকে। লাস্ট ইয়ার মানে 2024-25-এর বাজেট থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু ধরা হয়েছে যে মানে এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে। তার জন্যই 6 মাস এই বাজেট অনুযায়ী চলার পর আরই পেশ হয়, ঠিক আছে। আর বাজেটকে কিন্তু অবশ্যই পার্লামেন্টে পাস করাতে হয়, যাতে সরকার যাতে টাকাগুলো যাতে খরচ করতে পারে। বাজেট পাস না করিয়ে এগুলো টাকা খরচ করতে পারবেই না। তার জন্য যখন ইলেকশন হয় তখন ইন্টারিম বাজেট পেশ করা হয়, 3-4 মাসের জন্য সরকারের পারমিশন নিতে হয় পার্লামেন্ট থেকে টাকা খরচ করার ডেভেলপমেন্ট বা বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে। সো কি লিখেছে দেখে রাখো, শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো। দ্য টোটাল রিসিপ্টস আদার দেন বরোয়িংস এন্ড টোটাল এক্সপেন্ডিচার আর এস্টিমেটেড টু বি 34.96 লাখ ক্রোর এন্ড 50.65 লাখ ক্রোর রেসপেক্টিভলি। মানে গভর্নমেন্ট ধারণা করছে যে 2025-26 মানে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত গভর্নমেন্টের সবকিছু থেকে টোটাল ইনকাম হবে 34.96 লাখ ক্রোর, আর খরচ হবে 50.65 লাখ ক্রোর। মানে খরচ বেশি ইনকাম থেকে, তার মানে চলে এলো ফিসক্যাল ডেফিসিট। দিস ইজ এ ডেফিসিট বাজেট, মানে ঘাটতি আছে, সরকারের আরো টাকা লাগবে ওদের ধারণা মতো, ওনাদের ধারণা মতো, অ্যাজ পার দ্য এস্টিমেটস ফ্রম দ্য ফিনান্স মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তার জন্যই বলা হয় ফিসক্যাল ডেফিসিট, ঠিক আছে। এটা কি করে ক্যালকুলেট করা হয়, 50.65 মাইনাস 34.96 বাই 34.96, তোমরা দেখবে 4.46 সামথিং আসে, ঠিক আছে। This is estimated to be 4.4% of GDP, ঠিক আছে। আর ট্যাক্স রিসিপ্ট, বিভিন্ন জিনিসের ট্যাক্স লাগিয়ে, যেমন জিএসটি বা বিভিন্ন সেলস ট্যাক্স যেগুলো আছে ওইগুলো লাগিয়ে গভর্নমেন্টের 25-26 সেশন ওনারা ধারণা করছে যে টোটাল আয় হবে, ওদের ইনকাম হবে 28.37 লাখ ক্রোর, ঠিক আছে। আর এই যে মনে রাখবে টোটাল রিসিভ আদার দেন বরোয়িংস, বরোয়িংস মানে যতটুকু ধার করা হয় অন্য কোনো জায়গা থেকে, ঠিক আছে, ওইগুলো ছাড়া, ঠিক আছে। ক্যাপেক্স এক্সপেন্ডিচার মানে যদি কোনো লং টার্ম ডেভেলপমেন্ট ওয়ার্কসের জন্য কোনো কিছু খরচ করা হয়, ঠিক আছে, যেগুলো অনেক দিন থাকে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ক্যাপেক্স এক্সপেন্ডিচার, ঠিক আছে। ক্যাপেক্স এক্সপেন্ডিচার 11.21 লাখ ক্রোর, যেটা হচ্ছে 3.1% অফ দি জিডিপি, ইয়ার মার্ক ইন ফিনান্সিয়াল ইয়ার 2025-26। ইয়ার মার্ক মানে হচ্ছে এটার জন্যই খরচ হবে পার্টিকুলারলি, বলে দেওয়া আছে, ঠিক আছে। The gross market borrowings are estimated at 14.82 lakh crore, মানে মার্কেট থেকে বড় করবে, ধার করবে টাকা, এটা ধারণা করছে সরকার 25-26-এ যে 14.82 লাখ ক্রোর, ঠিক আছে। এইবার তোমরা বাকিগুলো জেনে রাখো। এই স্পিচে কি কি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রাইম মিনিস্টার ধন্য কৃষি যোজনা, ডেভেলপিং এগ্রি ডিস্ট্রিক্টস প্রোগ্রাম, ঠিক আছে। এটা একটা তোমাদের মানে কি বলবো, একটা স্কিম লঞ্চ করা হবে, এইরকম অ্যানাউন্স করা হয়েছে। দ্য প্রোগ্রাম ইজ টু বি লঞ্চড ইন পার্টনারশিপ উইথ দ্য স্টেটস কভারিং 100 ডিস্ট্রিক্টস উইথ লো প্রোডাক্টিভিটি, মডারেট ক্রপ ইন্টেন্সিটি অ্যান্ড বিলো অ্যাভারেজ ক্রেডিট প্যারামিটার্স টু বেনিফিট 1.7 crore ফার্মার্স, ঠিক আছে। এখানে
তোমাদের এই স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করবে সমস্ত স্টেটের সাথে পার্টনারশিপ করে, ঠিক আছে, পার্টনারশিপ করে, যেগুলো 100টা ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেটে মিলিয়ে পুরো ভারতে 100টা ডিস্ট্রিক্ট কাভার করার টার্গেট নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। যোজনাটার নাম কি হবে? ধান ধানিয়া কৃষি যোজনা, PM ধান ধানিয়া কৃষি যোজনা, ঠিক আছে। যেখানে যে সমস্ত স্টেটে লো প্রোডাক্টিভিটি আছে, ঠিক আছে, ক্রপ ইন্টেন্সিটি কম, ঠিক আছে, এগ্রিকালচার নট সো মাচ ডেভেলপ, ওইগুলোকে ডেভেলপ করা হবে। সেই সমস্ত 100টা ডিস্ট্রিক্টকে টার্গেট করে এগুলোকে আগে ডেভেলপ করা হবে, যার জন্য 1.7 crore কৃষক কিন্তু বেনিফিট হবে, ঠিক আছে। তারপর আত্মনির্ভরতা ইন পালসেস, গভর্নমেন্ট একটা 6 বছরের মিশন লঞ্চ করবে। মিশনটার নাম হচ্ছে মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস, ঠিক আছে। পালসেস মানে তোমরা বলতে পারো ডাল, ঠিক আছে, যেখানে তুর ডাল, উড়ার ডাল আর মসুর ডালের প্রোডাকশন কি করে বাড়ানো যায়, ঠিক আছে, প্রোডাকশন কি করে বাড়ানো যায়। আর মানে এই যারা কৃষক আছে, যে যারা এই প্রজাতির যে ডালগুলো আছে এগুলো নিজেরা কৃষি করে উৎপাদন করে, তাদের থেকে ডাইরেক্টলি NCCF আর নাফেদ কিনবে এগুলো এট এ পার্টিকুলার রেট, যাতে কৃষকের যাতে বেনিফিট হয়, ঠিক আছে। ভারত বেসিক্যালি মানে কি চাইছে, ভারতের যারা কৃষক আছে, যারা বেসিক্যালি তুর উড়াড আর মসুর ডাল প্রোডাকশন করে ওনাদের এগ্রিকালচারাল ল্যান্ডে, এদের থেকে মানে একটা ফিক্সড রেটে এগুলো মানে কেনার, যাতে করে আত্মনির্ভরশীল হতে পারে ভারত পালসেস প্রোডাকশনে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু বুঝতে হবে, 6 বছরের মিশন, ঠিক আছে। আর নেক্সট 4 বছরের জন্য সরকার ওনাদের থেকে এগুলো কিনবে, ঠিক আছে। এইবার বিহারে একটা মাখানা বোর্ড সেট আপ করবে। মাখানা মানে হচ্ছে পদ্ম ফুলের বীজ বলা হয় বেঙ্গলিতে, অ্যাকচুয়ালি মাখানা ত্রিপুরাতেও পাওয়া যায়, আগরতলাতে পাওয়া যায়, ঠিক আছে। মাখানা বিভিন্ন বাজারে তোমরা দেখবে, এগুলো পুজোয় কাজে লাগে, ঠিক আছে। মাখানার প্রোডাকশন ইনক্রিজ করার জন্য বিহারে একটা মাখানা বোর্ড বানাবে সরকার, ঠিক আছে। একটা ইউরিয়া প্ল্যান্ট বানানোর কথাও কিন্তু সরকার কিন্তু ঘোষণা করেছে এই বাজেটে, ঠিক আছে। সো আশা করি এই স্লাইডটা তোমাদের ক্লিয়ার। এইবার আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট স্লাইডে কি আরো কি এইবার বলেছে ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস। হাই ইয়েল্ডিং সিড মানে হচ্ছে সেই সমস্ত শস্যগুলো, ক্রপস গুলো যেগুলো থেকে নর্মাল ক্রপস থেকে বেশি প্রোডাক্টিভিটি হয়, অনেক বেশি হারে ফসল হয়, সেগুলো হচ্ছে হাই ইয়েল্ডিং সিড। যে বীজগুলো লাগালে অন্যান্য নর্মাল বীজের থেকে বেশি প্রোডাকশন হয়, সেটার জন্য ন্যাশনাল মিশন একটা লঞ্চ করার টার্গেট নিয়েছে গভর্নমেন্ট, যেখানে কি বলা হয়েছে, ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস টু বি লঞ্চড এইমিং অ্যাট স্ট্রেংথেনিং দ্য রিসার্চ ইকোসিস্টেম, টার্গেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোপাগেশন অফ সিডস উইথ হাই ইয়েল্ড অ্যান্ড কমার্শিয়াল অ্যাভেলেবিলিটি অফ মোর দেন 100 সিড ভ্যারাইটিস। 100-রও উপরে হাই ইয়েল্ডিং সিড ভ্যারাইটিসকে মানে সিড ভ্যারাইটিস এর ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, রিসার্চ ইকোসিস্টেমটা আরো বুস্ট করার জন্য, ঠিক আছে, আরো বেশি যাতে প্রোডাকশন হয় সেটার দিকে টার্গেট রেখে গভর্নমেন্ট একটা ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস কিন্তু লঞ্চ করবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার আরো দুটো জিনিস, একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনিয়ারশিপ এন্ড ম্যানেজমেন্ট বিহারে সেট আপ করা হবে, যাতে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে যাতে সাপোর্ট করা যায়। তাছাড়া একটা ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন লঞ্চ করা হবে, যেগুলো স্মল মিডিয়াম আর লার্জ ইন্ডাস্ট্রিকে মানে লার্জ ইন্ডাস্ট্রির কে কি করে সাপোর্ট করা যায়, গভর্নমেন্টের তরফ থেকে কোনো সাবসিডি দেওয়া যায় কিনা, এদের প্রোডাক্টিভিটি কি করে বাড়ানো যায়, ঠিক আছে, যাতে মেক ইন ইন্ডিয়া স্কিম যেটা গভর্নমেন্ট লঞ্চ করেছিল সেটার যাতে উদ্দেশ্যটা যাতে সফল হয়, ঠিক আছে, এমন একটা লঞ্চ করবে। সেটার নাম কি, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন, ঠিক আছে। তাছাড়া সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ 2.0, ঠিক আছে, এটাও লঞ্চ মানে এগুলো কন্টিনিউ করার কথা গভর্নমেন্ট ভাবছে। বেসিক্যালি কি, এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড নিউট্রিশন সাপোর্ট প্রোগ্রাম। এগুলো হচ্ছে নিউট্রিশন প্রোগ্রাম, যাতে যেই সমস্ত জায়গায় ম্যাল নিউট্রিশন আছে, মানে খাদ্যের অভাবে বাচ্চাদের ম্যাল নিউট্রিশন হয়, যেমন চিলড্রেন আছে মানে আছে, অ্যাডোলেসেন্ট গার্লস আছে, প্রেগনেন্ট ওমেন আছে, ল্যাকটেটিং মাদার্স আছে, এদের খাদ্যের দিকটা, নিউট্রিশনের দিকটা যাতে দেখা যায়, ঠিক আছে। তার জন্য সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ 2.0 লঞ্চ করার কিন্তু কথা ভাবছে, ঠিক আছে। তাছাড়া অটল টিঙ্কারিং ল্যাবস, 50,000 অটল টিঙ্কারিং ল্যাবস সেট আপ করার কথা ভাবছে গভর্নমেন্ট বিভিন্ন স্কুলে, সরকারি স্কুলে নেক্সট 5 বছরে, ঠিক আছে। বেসিক্যালি অটল টিঙ্কারিং ল্যাবস গুলো কি, এগুলো বেসিক্যালি তোমরা বলতে পারো ওয়ার্ক স্পেস, যেগুলো নাকি স্কুলে ডেভেলপ করা হয়, যাতে বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে নতুন নতুন ইনোভেশনস গুলো আছে, সায়েন্সের আবিষ্কার গুলো আছে, ঠিক আছে,
স্টেম, স্টেম বলতে আমরা কি বুঝি? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথ স্কিলস। এরা যাতে এদেরকে যাতে টেকনোলজির দিকে যাতে আরো মানে আকর্ষিত করা যায়, ঠিক আছে, আকর্ষিত করা যায়, তার জন্য 2016-তে গভর্নমেন্ট কিন্তু এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছিল, যেটা এখনো কন্টিনিউ হচ্ছে। এই অটল টিঙ্কারিং ল্যাবস গুলো বিভিন্ন সরকারি স্কুলে সেট আপ করার প্ল্যান করেছে, যাতে স্টুডেন্টসদেরকে যাতে স্কুলের থেকেই যাতে টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি বা নতুন কিছু আবিষ্কার করতে সায়েন্সের দিকে যাতে এদের ঝুঁকিটা যাতে বাড়ে, ঠিক আছে, এরা যাতে মোর টেকনিক্যাল এক্সপোজার যাতে পায়, তার জন্য এই অটল টিঙ্কারিং ল্যাবস গুলো 50,000 অটল টিঙ্কারিং ল্যাব সেট আপ করার কথা টার্গেট রেখেছে গভর্নমেন্ট 2025-26 সেশনে, মানে মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে নেক্সট 5 বছর, ঠিক আছে, 5 বছরের জন্য ওনারা টার্গেট রেখেছে, ঠিক আছে। এইবার নেক্সট কি বলেছে? যেমন সেন্টার অফ এক্সেলেন্স ফর এআই ইন এডুকেশন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটা সেন্টার অফ এক্সেলেন্স সেট আপ করার কথা ভাবছে গভর্নমেন্ট, যেটার জন্য 500 কোটি টাকা খরচ হবে, ঠিক আছে। তাছাড়া ভারতীয় ভাষা পুস্তক স্কিম, ঠিক আছে, বিভিন্ন যে বই আছে, ঠিক আছে, ভারতীয় ভাষার যে সমস্ত বই আছে সেগুলোকে লঞ্চ করার কথা ভাবছে বিভিন্ন স্কুলে, ঠিক আছে, বিভিন্ন স্কুলে নতুন নতুন বই লঞ্চ করার কথা ভাবছে। যেমন একটা জিনিস, যে স্পেসের ব্যাপারে স্কুলের থেকেই যাতে পড়াশোনা করা হয়, স্পেসের একটা সাবজেক্ট রাখার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে বাজেটে, ঠিক আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে পিএম স্বনিধি স্কিম। কি বলেছি? পিএম স্বনিধি স্কিম। স্বনিধিটা বেসিক্যালি কি? দিস ইজ বেসিক্যালি স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি স্কিম। এটা একটা মাইক্রো ক্রেডিট ফেসিলিটি, যেখানে স্মল অ্যামাউন্ট অফ অ্যাফোর্ডেবল লোনস দেওয়া হয় যে সমস্ত স্ট্রিট ভেন্ডার্সরা আছে, মানে রাস্তায় যারা ব্যবসা করে, ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, এদের যাতে ব্যবসা যাতে সুবিধা হয়, তার জন্য 2020-তে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, যেটাকে বলা হয় মহুয়া, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্কিমটা লঞ্চ করেছিল, ঠিক আছে। এই স্কিমটার জন্য বাজেটে লঞ্চ করেছে কি, যে স্কিমটাকে রিভ্যাম্প করা হবে, এনহান্সড লোন লিমিট বাড়ানো হবে, ইউপিআই লিঙ্ক ক্রেডিট কার্ডস উইথ 30,000 লিমিট দেওয়া হবে, ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট বাড়ানো হবে, ঠিক আছে। সো এটাই বোঝা গেল যে স্কিমটাকে আরো তরতাজা করতে গভর্নমেন্ট কিন্তু স্টেপ নেবে, ঠিক আছে। তেমনি ভাবে জল জীবন মিশন, জল জীবন মিশনে গভর্নমেন্ট কি করেছে? অ্যানাউন্স করেছে যে এই মিশনটা 2028 পর্যন্ত এক্সটেন্ড করা হবে উইথ এনহান্স টোটাল আউটলে, মানে যতটুকু টাকা অ্যালোকেট করার কথা তার থেকে আরো বেশি টাকা অ্যালোকেট করে জল জীবন মিশনটাকে 2028 পর্যন্ত এক্সটেন্ড করা হবে। এটাই কিন্তু আজকের বাজেট স্পিচে বলেছে, ঠিক আছে। জল জীবন মিশন বেসিক্যালি কি? সেফ প্লাস এডিকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রত্যেকটা হাউস হোল্ডে যাতে পানীয় জল দেওয়া হয়, সেটা টার্গেট রেখেছিল গভর্নমেন্ট 2024। এবার এটাকে 2028 পর্যন্ত এক্সটেন্ড করেছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা প্রত্যেকটা ঘরে করার জন্য, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে আরবান চ্যালেঞ্জ ফান্ড। একটা আরবান চ্যালেঞ্জ ফান্ডের কথাও এখানে ঘোষণা করা হয়েছে, যেখানে 1 লাখ কোটি টাকা অ্যানাউন্স করা হয়েছে, যাতে বিভিন্ন শহরকে ডেভেলপ করা যায় অ্যাজ গ্রোথ হাবস, ঠিক আছে, বা বিভিন্ন শহরকে যাতে ডেভেলপ করা, রিডেভেলপ করা যায়, ঠিক আছে, ওয়াটার আর স্যানিটেশন যাতে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে, যার জন্য 10,000 কোটি টাকা প্রপোজ করা হয়েছে 2025-26-এর বাজেট সেশনে, ঠিক আছে। তারপর ন্যাশনাল জিও স্পেশাল মিশন একটা অ্যানাউন্স করা হয়েছে। এটা কি? এটা বেসিক্যালি একটা মানে জিও স্পেশাল যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ওগুলোকে ডেভেলপ করার জন্য, যেমন ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন, আরবান প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলোর দিকে ফোকাস করার জন্য, ঠিক আছে। তেমনি ভাবে আরো একটা মানে মিশনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে জ্ঞান ভারতম মিশন। আচ্ছা, ফোর্থ ইঞ্জিন মানে ফোর্থ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এই বাজেটে হচ্ছে এক্সপোর্টকে, ঠিক আছে। ফার্স্ট বলেছিলাম কি, তোমরা নিশ্চয়ই মনে নেই, ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার, সেকেন্ড হচ্ছে এমএসএমই, থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট, ফোর্থ হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে। এই জ্ঞান ভারতম মিশনটা অ্যানাউন্স করা হয়েছে এই বাজেটে, ঠিক আছে। বেসিক্যালি কি, এটা সার্ভে করার জন্য বা রেকর্ড মেনটেন করার জন্য, ঠিক আছে, যেগুলো ম্যানিউস্ক্রিপ্ট হেরিটেজ আছে, মানে যেমন বিভিন্ন মিউজিয়াম লাইব্রেরিতে আগের জিনিসগুলো যে স্টোর করা হয়, ঠিক আছে, সেগুলোকে মানে কি বলবো, মানে এই জিনিসগুলোকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে, সংরক্ষণ করার জন্য, আরো ম্যানুস্ক্রিপ্ট অ্যাড করার জন্য, বেসিক্যালি দিস ইজ ফর দ্য সার্ভে, ডকুমেন্টেশন অ্যান্ড কনজারভেশন অফ আওয়ার ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ, এই মিশনটা কিন্তু
এই মিশনটা লঞ্চ করার কথা বলা হয়েছে। এটা যখন কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে আমরা কিন্তু ইনক্লুড করে দেবো, ঠিক আছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে, ঠিক আছে। এইবার আরো কিছু যেমন জন বিশ্বাস বিল আছে, কিছু যেমন আরবান চ্যালেঞ্জ ফান্ড আছে, এই সবগুলো কিন্তু তোমাদের বলা হয়েছে এইবারের বাজেটে, ঠিক আছে। যেমন মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড, মানে মেরিটাইম মানে হচ্ছে সমুদ্র সংক্রান্ত কিছু, ঠিক আছে। মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড বলা হয়েছে ₹25,000 crore, এটা সেট আপ করা হবে, যেখানে 49% গভর্নমেন্ট কন্ট্রিবিউশন থাকবে আর ব্যালেন্স গুলো পোর্ট বা প্রাইভেট সেক্টর থেকে নেওয়া হবে, ঠিক আছে। উড়ান স্কিম, উড়ে দেশ কা আম নাগরিক, যেটা একটা রিজিয়নাল কানেক্টিভিটি স্কিম, সেখানে একটা মডিফাইড ভার্সন লঞ্চ করার কথা বলা হয়েছে, যেখানে 120টা নতুন ডেস্টিনেশনে এই স্কিমটার আওতায় নতুন এয়ারপোর্ট খোলা হবে, আরো কানেক্টিভিটি বাড়ানো হবে, যাতে করে আরো 4 কোটি প্যাসেঞ্জার নেক্সট 10 বছরে যাতে ফ্লাইটের থ্রুতে ট্রাভেল করতে পারে, ঠিক আছে। যাতে করে হেলিপ্যাড আর স্মল এয়ারপোর্ট যেগুলো আছে বিভিন্ন হিলি বা এসপিরেশনাল এরিয়া, যেমন ত্রিপুরাতে এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, বা বিভিন্ন নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলোতে এয়ারপোর্ট সেরকম ডেভেলপমেন্ট নেই বা এয়ার কানেক্টিভিটি নেই, সেগুলোকে উড়ান স্কিমের আন্ডারে ডেভেলপ করা হয়, ঠিক আছে। তারপর বলা হয়েছে কি ডিপ টেক ফান্ড অফ ফান্ডস। ডিপ টেক ফান্ড হচ্ছে যে সমস্ত স্টার্টআপ গুলো এআই নিয়ে কাজ করে, এদের জন্য একটা ডিপ টেক ফান্ড কিন্তু মানে ফর নেক্সট জেনারেশন স্টার্টআপ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, ঠিক আছে, এদের জন্য ডিপ টেক ফান্ড একটা লঞ্চ করার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। সো এই ছিল বাজেটের বেসিক্যালি মানে যে জিনিসটা, সেখানে তোমাদের আরো কিছু আছে, যেমন এই বাজেটের জন্য যে জিনিসগুলো সবচেয়ে যে বেশি হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে এই যে 12 লাখ টাকা পর্যন্ত যে ইনকাম ট্যাক্সের যে রিবেটটা, সেটা আমরা এতক্ষণ বোঝালাম, ঠিক আছে। এটা বেসিক্যালি কি, যে 12 লাখের ওপরে হলে তোমাদের কি লাগবে, সেই স্ল্যাবে তোমরা পড়বে, ঠিক আছে, সেই স্ল্যাবে পড়বে। যদি 12 লাখের কম হয় সেই স্ল্যাবে কিন্তু তোমরা পড়বে না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই ট্যাক্স স্ল্যাবের ব্যাপারটা ক্লিয়ার, কি কি নতুন স্কিম আছে সেটা ক্লিয়ার, অ্যামাউন্ট কত সেটা ক্লিয়ার, কোন কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটা ক্লিয়ার, ন্যাশনাল জিও স্পেশাল মিশন, জ্ঞান ভারতম মিশন ক্লিয়ার, ফোর্থ ইঞ্জিন হচ্ছে এক্সপোর্ট মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড। আচ্ছা, জন বিশ্বাস বিল এটা আমরা বলিনি হয়তো, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা না হবে যেখানে বিভিন্ন জিনিস ডিক্রিমিনালাইজ করার জন্য মানে যাতে করে ট্রাস্ট বেসড গভর্নেন্স যাতে এনশিওর করা যায়, ঠিক আছে, ইজ অফ লিভিং যাতে এনশিওর করা যায়, ইজ অফ লিভিং এন্ড ইজ অফ ডুইং বিজনেস, বিভিন্ন যে মানে কি বলবো মানে এখানে আপডেট করা হবে এটাকে, ঠিক আছে, বেসিক্যালি এটাকে আপডেট করা হবে। জন বিশ্বাস বিল 2.0 এটা লঞ্চ করার কথা বলা হয়েছে। এমন অনেক কিছু আছে যেগুলোকে ডিক্রিমিনালাইজ করা হবে, বিভিন্ন অফেন্সেসকে, মানে বিভিন্ন ক্রাইমকে ক্রাইম হিসেবে ধরা হবে না, ঠিক আছে, ক্রাইমকে ক্রাইম হিসেবে ধরা হবে না, যাতে করে ইজ অফ লিভিং অ্যান্ড ডুইং বিজনেস যাতে এনশিওর করা যায়, সেটার ব্যাপারে আমরা বলবো ইন ডিটেলস অন্য কোনো ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা ভাষা নলেজ নিয়ে রাখো, যাতে করে তোমাদের আপকামিং যে ইন্টারভিউসগুলো আছে ত্রিপুরায় সেগুলো যাতে তোমরা ট্যাকেল যাতে করতে পারো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। ইউনিয়ন বাজেট 2025-26 থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই এই যে ষোড়শ অর্থ কমিশনের যে মেম্বার্সরা ত্রিপুরায় এসছিলেন, ওনাদের থেকে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কি চেয়েছেন তোমরা সবাই জানো। 23% ডিএ মানে মহার্ঘ ভাতা ত্রিপুরায় পেন্ডিং আছে। তাছাড়া যে 8th যে পে কমিশন সেটাও কি লাগু হবে যদি ডিএ যদি আর না দেওয়া হয় ত্রিপুরাতে, যেন বেসিক প্লাস ডিএ মার্চ করে যে জিনিসটা হয় সেটার থেকেই তো কিছুটা বুস্ট করে নতুন বেসিক করা হয়, নতুন পে কমিশন অ্যানাউন্স হলে, যেটা আমরা পে কমিশনের ভিডিওতে বলেছি। সো এই 23% ডিএর যদি দেওয়ার প্ল্যান থাকে গভর্নমেন্টের আগামী 5 বছরে, সেটাও কিন্তু ফিনান্স কমিশনকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। এখানে বিভিন্ন ইস্যুস যেগুলো এডিসি ডাইরেক্ট ফান্ডিং 125তম সংবিধানের সংশোধনের বিলটা অনেকদিন ধরে পেন্ডিং আছে 2019 থেকে, সেটাও পাস করা হবে বলে একটা খবর, যেটা মোর অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফাইন্যান্সিয়াল অটোনমি বা পাওয়ার্স দেবে 10টা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে, স্পেসিফিক্যালি ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন, ঠিক আছে। যার জন্য কিছুদিন আগে 10টা এডিসির যে অফিসিয়ালসরা আছেন বা অথরিটি বা চেয়ারম্যানরা আছেন, ওনারা কিন্তু দিল্লি থেকে ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে ওনারা কিন্তু দেখা করেছেন, ঠিক আছে। সো 8th পে কমিশন ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হবে আগামী 5 বছরে, সেটার জন্যই কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ষোড়শ অর্থ কমিশনের যে মেম্বার্সরা ওনাদের কাছে কিন্তু এই জিনিসটা উল্লেখ করেছেন, সেটা কিন্তু উনাকে যখন মিডিয়া কোশ্চেন করেছে উনি কিন্তু বলেছেন, ঠিক আছে। আর তাছাড়া ওনাকে যখন বলা হয়েছে এডিসি থেকে ডাইরেক্ট ফান্ডিং হবে,
যে টিটিএডিসির যিনি তিপ্রামথার যিনি চেয়ারম্যান অনারেবল বুবাক রাসি প্রদ্যুৎ কিশোর মানিক, উনি কিন্তু ডাইরেক্ট ফান্ডিং এর কথাটা কিন্তু আলোচনা করেছেন যখন মেম্বারদের সাথে মিটিং হয়েছে, ফিনান্স কমিশনের মেম্বারদের সাথে ওনারা যখন আগরতলাতে এসেছেন পোলো টাওয়ারে কিন্তু ওনাদের মিটিং হয়েছে। সো দেখা যাক সেগুলো ওনারা নোট করে নিয়ে গেছেন, কারণ এডিসিতে উইদাউট ইনভলভিং স্টেট গভর্নমেন্ট ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাতে ফান্ড আসে সেটার কথা কিন্তু বলা হচ্ছে, কারণ এডিসিতে উন্নয়ন পুরো থমকে গেছে, ইভেন কি স্যালারি পেনশন অনেক সময় কিন্তু আটকে যায়। ঠিক আছে, তাছাড়া গভর্নমেন্ট দিচ্ছে মানে বিভিন্ন, যেমন কিছুদিন আগে ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের জন্য 30 কোটি টাকা দিল, বিভিন্ন যেমন আরও 74 সামথিং ক্রোর, 74.24 ক্রোর বা সামথিং, যেটা আমরা শেয়ার করেছি অলরেডি, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই। ঠিক আছে, সেটা দেওয়া হয়েছিল, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। ইভেন কি রিক্রুটমেন্টগুলো পর্যন্ত টিটিএডিসিতে আটকে আছে because of fund crisis. So the first thing that is essential is direct funding from the central government, আর 125তম সংবিধানে যে সংশোধনী বিলটা সেটা পাস করা। ঠিক আছে, আর এডিসি কে আরো বেশি ফান্ড অ্যালোকেট করা। ঠিক আছে, সো সেটা নিয়ে একটা আর্টিকেল উঠে এসেছে, দেখো কি লিখেছে। দ্য চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ অ্যাভয়েডেড এনি ডাইরেক্ট কমেন্ট অন ওয়েদার দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড রেজড দ্য ইস্যু অফ ডাইরেক্ট ফান্ডিং অফ এডিসি বাই সেন্টার। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট কি অর্থ কমিশনের কাছে প্রস্তাবটা তুলেছে যে এডিসি কে ডাইরেক্ট ফান্ডিং করা হবে কিনা, এটা নিয়ে উনি কোনো কমেন্ট করেননি। স্পিকিং টু মিডিয়া পার্সনস অন দ্য সাইডলাইন্স অফ এন অফিসিয়াল প্রোগ্রাম, দ্য চিফ মিনিস্টার merely said the social fabric of the state must be protected but made no other comment. Sources in the ruling party however said that the chief minister had openly left unsaid one important thing: direct funding of the ADC is not possible under the present constitutional structure. If this has to happen, a number of articles of the constitution including the concept of division of power between central and state as enshrined in the constitution will have to be amended. ঠিক আছে, এখানে ওনাদের সোর্সেস বলেছে যে এটা বলা হয়েছে যে কি এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং পসিবল না উইথ দ্য প্রেজেন্ট কনস্টিটিউশনাল স্ট্রাকচার। যদি ডাইরেক্ট ফান্ডিং করতে হয় অনেক কিছু, অনেক আর্টিকেল অ্যামেন্ডমেন্ট করতে হবে, অনেক কিছু সংশোধন করতে হবে। ঠিক আছে, হাউএভার অন আদার ইস্যুস দ্য চিফ মিনিস্টার said that the state government had focused on the issues of huge loss of rupees 15,000 crore incurred by the state in the flood last year and sought appropriate sanction of fund for this. মানে ফিনান্স কমিশনের যারা মেম্বারসরা এসেছিলেন ওনাদের কাছে যে 15,000 কোটি টাকা স্টেটের লস হয়েছে যে ফ্লাডের জন্য, সেটার ব্যাপারেও উনি মানে ওনাদের কাছে বলেছেন যে সেটার যাতে মানে সেই লসটা থেকে যাতে স্টেট রিকভার করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ফান্ড যাতে অ্যালোকেট করা হয়। Besides, the need for infrastructure development in the state was also highlighted and funds sought. We have pointed out to the commission the need for constituting a pay commission for upward revision of pay and allowances of employees and pensioners and asked for financial provisions. উনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন যে স্টেট গভর্নমেন্ট থেকে 8 পে কমিশন ইমপ্লিমেন্ট করা হবে, ওনাদের পরিকল্পনা আছে আগামী দিনে করা হবে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের, সেই ভেবে প্রচুর অর্থ লাগবে, সেটার ব্যাপারেও ওনারা কিন্তু ওনারা চেয়েছেন, মানে সেটার ব্যাপারে ওনারা মানে ওনাদের মিটিংয়ে সেই জিনিসটা ফিনান্স কমিশনের মেম্বারদের কাছে কিন্তু হাইলাইট করেছেন। ঠিক আছে, হি অ্যাডেড আর আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রাল ট্যাক্সের যে শেয়ারটা সেটা যাতে আরও বেশি করে দেওয়া হয় সেটারও কিন্তু ডিমান্ড কিন্তু করা হয়েছে। ঠিক আছে, আর আরেকটা চান্স আছে যে এইবার মেবি ফেব্রুয়ারির মধ্যেই 125তম সংবিধানের সংশোধনী বিলটা পাস হয়ে যাবে, সেটা সকল টিটিএডিসি বা এডিসি এলাকার মানুষদের জন্য সুখবর, কারণ এডিসির যেই মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলসগুলো যে আছে এটা পাস হলে ওনাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স কিন্তু বুস্ট হয়ে যাবে, যেটা আমরা অলরেডি কিন্তু এক্সপ্লেন করেছিলাম। ঠিক আছে, তাছাড়া হি অ্যাডেড দ্যাট দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য স্টেট অ্যান্ড ইটস টোপোগ্রাফি মার্কড বাই হাইল্যান্ডস অ্যান্ড ল্যাক অফ এরেবল ল্যান্ডস ইন দ্য প্লেন্স কাপলড উইথ নিড ফর বেটার ইরিগেশন ফেসিলিটিস হ্যাড অলসো বিন হাইলাইটেড ইন দ্য স্টেটস মেমোরেন্ডাম টু দ্য ফিনান্স কমিশন। স্টেট থেকে যে মেমোরেন্ডামটা সাবমিট করা হয়েছে ফিনান্স কমিশনের কাছে ত্রিপুরার এগ্রিকালচারটাও যাতে বুস্ট করার জন্য মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যাতে স্যাংশন করা হয় সেটারও কিন্তু ওনারা প্রপোজাল রেখেছেন। ঠিক আছে, উই হ্যাভ স্পেসিফিক্যালি পয়েন্টেড আউট দ্যাট এ ভায়াবল প্রাইভেট সেক্টর টু অ্যাবজর্ব সারপ্লাস ম্যান পাওয়ার ইজ ইয়েট টু কাম আপ ইন ত্রিপুরা বিকজ অফ লোকেশন অফ দ্য বর্ডার স্টেট অ্যান্ড ইটস ডন্টিং প্রবলেমস অফ ট্রান্সপোর্ট কমিউনিকেশন অ্যান্ড প্রক্সিমিটি টু বর্ডার। আওয়ার ডিমান্ডস ফর হায়ার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশনস ইজ বেসড অন অল দিস ফ্যাক্টরস। ওনারা বলেছেন ভালো জিনিস উনি একটা হাইলাইট করেছেন যে ত্রিপুরাতে প্রাইভেট চাকরি নেই, কেন? কারণ লোকেশনেই ত্রিপুরা কিন্তু বঞ্চিত।
লোকেশনেই বঞ্চিত, চারিদিকে বর্ডার। ত্রিপুরাতে আসতে গেলে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক লাগে, যেটা আমরা ভেবেছিলাম মৈত্রী সেতু চালু হবে, আগরতলা আখাউড়া বর্ডার যে রেলওয়ে লিঙ্ক চালু হবে সেটা এখন বন্ধ ডিউ টু আনরেস্ট ইন বাংলাদেশ। তো তার জন্য ত্রিপুরা কিন্তু বঞ্চিত হয়ে আছে, যেটা আমরা ভেবেছিলাম মৈত্রী সেতু ফেনী নদীর উপরে কনস্ট্রাক্ট হয়ে গেলে সেখান দিয়ে যেই গুডস এক্সপোর্ট হলে বা ইম্পোর্ট এক্সপোর্ট কন্টিনিউ হলে ডাইরেক্ট চিটাগং পোর্টের সাথে কানেকশন হয়ে যাবে, সেটা এখন থমকে আছে। কবে হবে কোনো গ্যারান্টি নেই, কারণ বাংলাদেশের অবস্থা ইন্ডিয়ার সাথে রিলেশন এত ভালো নেই। সব কিছু মিলিয়ে কিন্তু ত্রিপুরার ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা কিন্তু এই লোকেশনের জন্য কিন্তু অনেকটা থমকে আছে, ঠিক আছে। আর এমনিতেও আমরা দেখেছি বর্ডার স্টেটসগুলো কিন্তু একটু মেইন ল্যান্ড যেগুলো আছে এগুলোর থেকে কিন্তু একটু কম ডেভেলপ হয়, ঠিক আছে। তাছাড়া ত্রিপুরার মেইন ইন্ডিয়ার সাথে কানেকশনের জন্য যে যেই শিলিগুড়ি করিডোরটাই আছে, ঠিক আছে। তাছাড়াও ফ্লাড হলে বা কোনো ল্যান্ডস্লাইড হলে সেটাও বন্ধ হয়ে যায়, পেট্রোলের দাম বেড়ে যায়, পেট্রোল থমকে যায় ত্রিপুরায়। সো লোকেশন বেসিক কিন্তু বেসিসে এই মাঝখানে বাংলাদেশ, তার জন্য কিন্তু ত্রিপুরা অনেক দিকে কিন্তু মানে উন্নয়নে কিন্তু পিছিয়ে আছে, ঠিক আছে। সেটার জন্য যাতে প্রাইভেট সেক্টর যাতে বুস্ট হতে পারে, যাতে করে সরকারি চাকরি যারা পায়নি ওদেরকে যাতে প্রাইভেটে যাতে কিছু হলে ওরা চাকরি পায়, ইউথসরা, ত্রিপুরার বেকাররা, সেটার জন্য হয়তো কিছু ডিমান্ড রাখা হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে এই 16 ফিনান্স কমিশনের মেম্বারদের কাছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যেটা আমরা বলছিলাম ডি এর কথা, মহার্ঘ ভাতা এই বছরে 2 বার ডিএ দেওয়ার কথা আছে, মেবি 8 to 10% দিয়ে দেবে ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের। আর 8th পে কমিশন অবভিয়াসলি ত্রিপুরাতে লাগু হবে। তাছাড়া ইউপিএস যেটা ইউনিফাইড পেনশন সিস্টেম বা স্কিম যেটা লঞ্চ করেছে, যেটা বলা হয়েছে সেন্ট্রাল থেকে যে 1 এপ্রিল থেকে সমস্ত সরকার মানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ইউপিএস এ শিফট করতে পারবে ফ্রম এনপিএস, সেটাও কিন্তু আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু চালু হবে, ঠিক আছে। সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এই লেটেস্ট আপডেটসগুলো আমরা জানিয়ে দিলাম। তাছাড়া বাজেট সংক্রান্ত কি কি প্রশ্ন আসতে পারে এই ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে। সো ম্যাক্সিমাম শেয়ার করে দেবে ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিডি টু, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্ক কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।